আচ্ছা, চট্টগ্রামে এখন রাজনৈতিক পরিস্থিতিটা কেমন? চট্টগ্রামের পরিস্থিতি আছে মোটামুটি, কিন্তু কি বলবো, এটা তো সবাই জানে যে পরিস্থিতি এখন কেমন। হুম। এটা তো না, নতুন করে কিছু বলার নাই, সবাই জানে। হুম সম্প্রতি দেখলাম আপনার বাসায় হামলা হইছে। কারা হামলা করছে, কিভাবে হামলা হইছে, এই বিস্তারিতটা একটু জানতে চাই। একটু বলেন আমাকে। অ্যাকচুয়ালি ৪ আগস্টের পর থেকেই মানে আমরা মানে টোটালি, আমি কি বলবো, আমি একজন নারী আইনজীবী হয়েও মানে এইভাবে যে মানে শিকার হব কল্পনা করিনি, বুঝছো? যারা করেছে তারা হচ্ছে যে বিএনপি, জামাত, বোথ। আমি শুধু একজনকে বলবো না, একজনকে ইন্ডিকেট করে বলবো না, কারণ হুম। তাদেরকে তো আমি চিনি যে কারা, কে বা কারা করেছে। হ্যাঁ, হুম। বিএনপি জামাত দুইজনেই মিলে কিন্তু তারা আমার বাসায় হামলা করেছে, প্লাস আমার চেম্বারে হামলা করেছে এবং আমার গায়ে হাতও তুলেছে। ইভেন তুমি একটা জিনিস দেখবা যে ৪ আগস্টের ঘটনা আর হচ্ছে যে তোমার ২৬ তারিখে আলিফুত্তর ঘটনা নিয়ে একটা ব্যানারও ছাপাইছে আমাকে নিয়ে। হ্যাঁ, আমাকে নিয়ে আচ্ছা, ছাপাইছে, যেটাতে কিন্তু আমি জড়িত না। হ্যাঁ, আচ্ছা। মানে সম্পূর্ণভাবে আমাকে যে কিভাবে মেন্টাল আর ফিজিক্যাল টর্চার করতেছে এরা, মানে কি বলবো। এই যে মেন্টাল আর ফিজিক্যাল টর্চার মানে কেন করতেছে? কোন জায়গা থেকে এটা সূত্রপাত? এটার সূত্রপাত ওই ৪ আগস্টের পর থেকেই মানে সূত্রপাত মানে হয়েছে, বুঝছো? মানে আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই সূত্রপাতটা হয়েছে। হ্যাঁ, এখন ওদের সাথে তো আমার কোনো পার্সোনাল কোনো দ্বন্দ্ব নাই বা কোনো কিছু নাই। আমি মনে করি যে আমার পার্সোনাল কোনো দ্বন্দ্ব নাই। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আমি সবার সাথে দলমত নির্বিশেষে সবার সাথে আমার ভালো সম্পর্ক। আমি হ্যাঁ। বলব না যে কারো সাথে আমার খারাপ সম্পর্ক। ইভেন মানে টোটাল সবার সাথে আমার ভালো সম্পর্ক থাকার পরও তারা কেন আমার সাথে এই ধরনের করতেছে এইটাই আমি বুঝতে পারতেছি না। এটা আপনারা কি মুক্তিযোদ্ধা পরিবার এই কারণেই কি আপনাদেরকে টার্গেট করা হচ্ছে, না শুধু আহ, হয়তোবা, হয়তোবা, আচ্ছা, হয়তোবা, হয়তোবা আহ, আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পর আমার বাবা আর কোনো কিছুতে জড়িত ছিল না। কিন্তু তাকে পর্যন্ত ৭০ বছর বৃদ্ধ বাবাকে পর্যন্ত মামলাতে থেকে বাদ দেয়নি। যিনি কিনা একজন বাইপাসের রোগী, প্লাস তোমার পিঠে ৩ টে অপারেশন হইছে আমার বাবার। আমার আচ্ছা। পিঠে আমার বাবার যদি তুমি দেখো যে ঠাক, 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 ঠাক করে মানে ৩ টা অপারেশন করা। বাইপাসের পুরা একদম বুকটা তো ফাড়া, তারপর পিঠেও পর্যন্ত ৩ টা অপারেশন করা হইছে। হুম? ও এবং মাই গড। ডাক্তার একদম বলেই দিছে যে আপনার বাবাকে অপারেশন থিয়েটারে ডাক্তার বলেছে আপনার বাবাকে হয়তো বেশি দিন বাঁচবে না। আমার বাবা যেকোনো মুহূর্তেই মারা যেতে পারে। সে মানুষটাকে পর্যন্ত তারা বাদ দেয়নি। সে মানুষটাকে পর্যন্ত তারা মামলাতে জড়াইছে। মামলাটা কি মানে এজাহারটা কি ছিল? মানে এই সত্য ছিল জায়গাটা না? ছিল একজন নারী মহিলাকে আমার বাবা নিউ মার্কেটে গিয়ে মারধর করছে। অথচ আমার বাবার সেই শক্তি নাই যে নিউ মার্কেটে গিয়ে একটা মেয়েকে মারবে। ৭০ বছরের বৃদ্ধ নিউ মার্কেটে যে একটা যুবক মেয়েকে মেরে আসবে, এটাও পাবলিককে হ্যাঁ, বিশ্বাস হ্যাঁ, করতে হ্যাঁ। হবে? আর ৪ তারিখে যে ঘটনাটা দেখাইছে আমাকে, আমাকে যেটা মামলা দিল, সেটাতে বলেছে আমি নাকি মহিলাটাকে মেরেছি। অথচ মহিলাটাকে আমরা সেদিন কোর্টেই ছিলাম। আমরা ৪ তারিখে কোর্টে ছিলাম। আমরা যেহেতু আমরা আইনজীবী আমরা কোর্টেই ছিলাম। আমাদের কথা হচ্ছে রাস্তাঘাটের পলিটিক্স আমাদের কোর্ট বিল্ডিং এ কারণ আমি কখনোই দেখি নাই। ১০ বছর ধরে তুমি ১০ বছর আমি তো কোর্ট বিল্ডিং এ ১০ বছর ধরে আছি তো। ১০ হুম। বছর আমি কোনোদিন দেখি নাই যে বিএনপি বলো, জামাত বলো, আওয়ামী লীগ বলো, তারা ৩ জনে দলমত নির্বিশেষে কিন্তু এতটা মিলেমিশে ছিল। আজকে যদি মিলেমিশে না থাকতো তাইলে কিন্তু এই যে তোমার গত বছরের যে কমিটি পুরো প্যানেল কিন্তু বিএনপি হইছে। এই কাদের কারণেই হয়েছে, কারণ হ্যাঁ, কাদের ভোটে আওয়ামী হইছে? আওয়ামী লীগের আমলে যখন বিএনপির আইনজীবীদেরকে হুম, ওই যে কোর্টের যে আইনজীবী সমিতি সেখানে হুম, ইলেক্টেড করা হয়, তার হুম, মানে হুম, হুম, এটার পেছনে অবশ্যই আর্থিক একটা মানে সঙ্গতি থাকে। এটার হুম, হুম। পেছনে অবশ্যই একটা কূটনৈতিক সঙ্গতি তখন অবশ্যই কিন্তু আছে। আমরা আইনজীবীরা কিন্তু দল দেখি না। আমাদের কথা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির জন্য যে বেটার, যে ভালো করবে তাকে আমরা সাপোর্ট করি। কিন্তু কিন্তু দিন শেষে দেখো আওয়ামী লীগ মানবাধিকার সরকার লঙ্ঘন আমলে হচ্ছে কিন্তু তো। তারাও স্লোগান দিয়ে দিছে। তারাও নির্বাচন করছে এবং তারাও কিন্তু পূর্ণ প্যানেলে জিতছে। জিতার পর এখন তারা কি করতেছে? তারা আমাদের সাথে যা অবস্থা করতেছে। স্পেশালি আমি সবার কথা বলব না, বাদ দিলাম। আমি একটা মেয়ে মানুষ। আমি একজন নারী আইনজীবী। আমার গায়ে হাত তোলা। তুমি তো দেখেছো সেদিন ছবিগুলো দিলাম যে আমার এই জায়গাটা দিয়ে এই জায়গা হতে শুরু করে এই হ্যাঁ, জায়গাটা আপনি হতে আপনি শুরু আমাকে করে আমার প্রায় আমার গায়ে হাত তুলছে। মাসখানেক আগে কিছু ছবি দিয়েছিলেন। মাসখানেক হ্যাঁ, আগে আপনি আমাকে যে এবং ছবিগুলো দিয়েছেন এখন হয়তোবা আপনার গালে দাগ থাকবে না।
স্বাভাবিক ১ এখন মাস নাই, আগে এখন নাই, এখন নাই। হ্যাঁ, তখন ছিল, কিন্তু তো তখন কিন্তু আমাকে কথা মানে আমার হচ্ছে গায়ে হাত তুলছে, আমার চেম্বারে আমি হানা ওই দিছে। ঘটনার আমি ওই ঘটনার পুরো বর্ণনাটা জানতে চাচ্ছি যে ১ম মানে শুরুটা হইছে কিভাবে, ভাঙচুর ওইদিন হইছে আমি কোথায়? বলি, ওইদিন আমি তো সন্ধ্যা পর্যন্ত, আমি কখনো সন্ধ্যা পর্যন্ত চেম্বারে থাকি না। হ্যাঁ? আমি সন্ধ্যা পর্যন্ত চেম্বারে থাকি না। কারণ দেশের পরিস্থিতি যে অবস্থা হইছে, আমরা হুম, কেউ নিরাপদ না। হুম, সেটা বলো তুমি, আমি, কেউ নিরাপদ না। আমি সেদিন সন্ধ্যা পর্যন্ত সেজন্য আমি থাকি না। সবাই আমাকে বলে যে, নিশু তুমি একটু নিরাপদে থাকো, তুমি একটু সেফে থাকো। তো আমি বলছি, কেন? আমার তো কেউ শত্রু নাই। আমি একজন আইনজীবী। আমার কেন শত্রু থাকবে? দলমত নির্বিশেষে সবার সাথে আমার ভালো সম্পর্ক। আমি হুম, এখনো বলি যে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি দেখা হলে ভাইয়া আমি কি তোমাদের বোন না? আমি তোমাদেরকে ইয়া না? তাহলে কেন আমার সাথে এই ধরনের করো? আমি দেখা হলে এখনো বলি। কিন্তু আমার কথা হচ্ছে যে সেদিন আমার কি হয়েছিল ঘটনাটা আমি তোমাকে বলি। সেদিন সন্ধ্যের সময় আমার ক্লায়েন্ট আসতে একটু দেরি হইছে। মানে তখন বাজে ৭:৩০ কি ৮ঃ০০। আর আমার চেম্বারটা এমন জায়গায় কোণার মধ্যে। ওইখানে কোনো সিসি যেখান দিয়ে উঠে সিসি ক্যামেরা দিয়ে ওরা ওই দিক দিয়ে না উঠে, ওরা পিছন দিক দিয়ে উঠছে। পিছন দিক দিয়ে এর আগে কি করছে? আমার চেম্বারের ছবি তুলে নিয়ে গেছিল। যখন আচ্ছা। ছবি তুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, চেম্বারে ছবি তুলে নিয়ে বলতেছে যে, আমি বলছি, "তুমি ছবি তুলতেছো কেন?" হঠাৎ করে আমি করতে এসে আমি বলছি, ছবি তুলতেছো কেন?" "ছবি তুলতেছো কেন?" কয়, "ছবি তুলতেছি, এখানে বাথরুম আছে কিনা?" আমি বলছি, "এটা কি দেখতে বাথরুমের মতন মনে হয় তোমার?" মানে আমার সাথে কথা কাটাকাটি হচ্ছে, তর্ক হচ্ছে। মানে আসলে তো তারা প্ল্যানিং করে আসছে আমাকে হেনস্থা করবে। হ্যাঁ? টার্গেট করে। হ্যাঁ, টার্গেট করছে। তারা আগে থেকেই টার্গেট করে রাখছে। কারণ আগে থেকে ফলো করছে আমি কোথায় যাই, কি করি না করি। মানে ইনস্ট্যান্ট আমার খবর-টবর, বুঝছো? মানে প্রতিটা মানে ফেভারে মানে যাচ্ছে। আচ্ছা গেল, তো আমি বলার পর তখন দেখলাম যে, "ছবি তুলছো তো মোবাইলটা দাও।" আমি নয়তো বার অফিসে আমি কমপ্লেইন দিব তোমাকে। হ্যাঁ? এখন আমি দারোয়ানকে ডাকতেছি, দারোয়ানকে। এট দ্যাট টাইম আমার মোবাইলে হয়তো ফোন দিচ্ছি, কেউ ফোন ধরতেছে না। আমি হুম, ফোন হুম, দিচ্ছি, ফোন ধরতেছে না এবং ট্রিপল লাইনেও কিন্তু আমি ফোন দিছি। হ্যাঁ? হুম। ট্রিপল লাইনেও ফোন দিছি, ট্রিপল লাইনে ওরাও কিন্তু আমাকে কোনো হেল্প করতেছে না। ইভেন আমার বাসায় যখন হামলা হয় তখন আমি আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন স্যারকে বিষয়টা আমি অবগত করছি। করার পর উনি বলেছে যে, "থানা তো কিছু করবে না। তুমি কোর্টে এসে মামলা করো।" এখন ভাই আমি যদি কোর্টে মামলা করতে যাই, আমার একটা বাচ্চা আছে। আমার হুম। পিছনে আরো লাগবে। আমি তো জানি কে বা কারা করছে। তাদের নাম আমি এখন বলতে পারি। হ্যাঁ? কিন্তু এখন আমি বলতে চাচ্ছি না। কারণ কেন জানো? আমার আপনার এই নিরাপত্তার খাতিরে আমি ভিডিওটা বলতে পারছি না। আমি কারণ আমার বলি একটা বাচ্চা আছে। আপনার এই ভিডিওটা আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা দেখবে। হুম, হ্যাঁ? আপনার এই ভিডিওটা আওয়ামী লীগের উ মানে সুপ্রিম পর্যায়ের লোকজনও দেখবে। হুম। আমার মনে হয় আপনার সকলের নামগুলো এখানে উল্লেখ করে দেওয়া উচিত। না। নামগুলো বলতেছি না কারণ তুমি একটা জিনিস দেখো, আমার বাচ্চাকে টার্গেট করে রাখছে। আমার মেয়েটা কিন্তু স্কুলে যায়। এখন আমার মেয়েটা ক্লাস 10 এ পড়ে। এখন তো তুমি দেখতেছো যে ৭২ ঘন্টা কতজনের ধর্ষণ হইছে। তুমি খেয়াল করছো হ্যাঁ, কিনা জানি না। হ্যাঁ? তাইলে সেখানের মধ্যে যদি আমি এগুলো বলে দেই, এখন আমার মেয়ের সাথে তো আমি সবসময় থাকতে পারব না। কারণ যেহেতু আমি একটা কর্মজীবী মহিলা, পেশাজীবী মহিলা। আমার সারাদিন কোর্টে থাকতে হয়। কোর্ট থেকে এসে আমার মেয়েকে সময় তো আমি তেমন একটা দেই না। হয়তো রাতে দেই। কিন্তু সারাদিন ও কি করতেছে না করতেছে ওকে তো ওইভাবে করে করা সম্ভব না। ঠিক আছে? হুম, হুম, তো হুম। এখন আমি যদি কিছু করতে যাই, আমাকে করতেছে কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি হইলে সেটা তো আমি আর বরদাস্ত করব না। যে কারণে আমি হয়তো এখন নাম বলতেছি না। বুঝতে পারছি, বুঝতে পারছি। তার মানে সো আপনাকে স্পেশালি টার্গেট করেই রাখছে। কারণ দীর্ঘদিন আপনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত, মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তো হুম, বা আওয়ামী লীগ এবং এটারে কি বলে আইনজীবী হিসেবে যথেষ্ট সহযোগিতা করছেন আপনি সাধারণ মানুষকে। যারা কিনা হুম, এই যে ভিকটিম হুম, আইনানুগ এই ঝামেলাগুলোতে পড়ে। যা অনেকের আমি এমনও দেখছি যে অনেকের টাকা নাই মামলা চালানোর, তাকে আপনি ফ্রি সার্ভিস দিয়েছেন। কারণ হুম, সে ভিকটিম এই কারণে। তো হুম, এই জিনিসগুলো দেখেই এই গ্রুপটা আপনাকে মনে হয় টার্গেট করছে। যে হুম। দীর্ঘদিন না আমি আসলে সবার জন্য ভাই আমার কথা হচ্ছে একটা মানুষ আমি আইনজীবী হইছি কেন? আমি একটা সময় আমি নিজেও কিন্তু ভিকটিম ছিলাম। হুম? আমি তুমি হয়তো জানো আমি এজ এ সিঙ্গল মাদার। আমার হুম, ডিভোর্স হইছে আজ থেকে প্রায় ১৫ বছর। হুম? হুম, আমি হুম, একটা সময় যখন সিঙ্গেল ছিলাম আমি একটা সময় কোর্টে অনেক ঘুরছি। মানুষের পিছনে অনেক ঘুরছি। যখন মানে সেজন্যই বলি যে সেই জায়গা থেকে আমি বলি যখন আমি ওদের ইয়াটা বুঝি যে না আমি যখন একজন ভিকটিম ছিলাম, হ্যাঁ? ভিকটিম অনুযায়ী আমার ওই অবস্থাটাতে আমার কি পরিস্থিতি ছিল, কি সিচুয়েশন টা ছিল, আমি কেমন ছিলাম, কিভাবে আমি টলারেট করছি, কিভাবে আমি সহ্য করছি, কিভাবে কি ওখান থেকে বের হয়ে আসি। যে কারণে এখন একটা মানুষ বিপদে পড়লে তখন তাকে আমি সেই সেবাটা দেওয়ার আমার ওদের টাকা না থাকুক। ভাই আমার নিজের পকেটে টাকা খরচ করে হলেও আমি কি করি? সেবাটা দিয়ে যাই। না, আমার কথা হচ্ছে যে তারা আসুক। তারা সেবাটা পাক, ন্যায় বিচারটা পাক এট লিস্ট। কিন্তু সেই সেই আপনার জায়গা উপরে থেকে আমি টার্গেট করে টোটাল হামলা হয়ে গেল।
হুম? সে আপনার উপরেই টার্গেট করে হামলা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এটা কি হ্যাঁ, হ্যাঁ। না, এটা এরা তো আসলে টার্গেট করতেছে চূড়ান্তভাবে যে সবাই কেন আমাকে মানে খুব পছন্দ করে মানে সেজন্য হয়তো এটা বা আমাকে কেন তারা ইয়ে করতেছে যে কারণে তারা হয়তো আমাকে একটু টার্গেট করতেছে বা আমি মানুষের উপকার করতেছি, ও তো বেশি মানুষের উপকার করতেছে, টাকা-টোকা ইয়ে করতেছে এসে। আর পলিটিক্যালি দিক দিয়ে যে না মেয়েটা এত দূর যাচ্ছে, এই অল্প বয়সে মেয়েটা এতটুক মানে কিভাবে যাচ্ছে? কেন হুম, হুম, যাচ্ছে? হ্যাঁ? হুম। অথচ দেখো আমার কিন্তু কোনো পদ-পদবি নাই। আমার কোনো পদ-পদবি নাই বা আমি কোনো সরকারি এপিপি, জিপিপি কোনো কিছু না। আমি ২ পয়সা কোটি, কোটি টাকা কামাইও করি নাই। যে কারণে হুম, আমার উপর এরকম হামলা। যারা কোটি, কোটি টাকা বানাইছে, যারা মানে এপিপি, জিপিপি হইছে, যারা দলের বিপক্ষে গিয়ে কাজ করছে বা যারা দেশের বাইরে গিয়ে বসে, বসে একদম মানে মাম্মি ডান্ডি, চিনি মাম্মি ড্যাডির মতন বসে, বসে খুব এনজয় করতেছে। দেখো তাদের কিছু হচ্ছে না। হ্যাঁ, তাদের তাদের কিছু হবেও হচ্ছে না। না। তাদের না, হবেও তাদের না। কিছু হচ্ছে না। কিন্তু হচ্ছে কাদের? আমাদের। আমরা কি ভাই? আমরা তো সাধারণ মানে জনগণ। আমি একজন সিম্পল একজন নারী আইনজীবী। হ্যাঁ? হুম। আমি আমার জায়গা থেকে আমি মানুষের সেবা দিচ্ছি। আমি মানুষকে সেবা দিচ্ছি। আমি তো কারো সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। তাহলে আমি যদি কারো ক্ষতি করে না থাকি বা আমি যদি কারো খারাপ কিছু না চাই তাহলে আমার পিছনে কেন? আমার প্রশ্নটা হচ্ছে যে মানে এই জায়গাটাতে। যে দেশে মানবাধিকার বলে কিছু থাকে না তখন এই ধরনের ঘটনাই ঘটে। আপনার উপর যেটা ঘটানো হয়েছে এটা চরম মানবাধিকার লঙ্ঘন। প্রথমত নারী ডেফিনিটলি নির্যাতন ভাই। প্রথমত নারী নির্যাতন, দ্বিতীয়ত মানবাধিকার লঙ্ঘন, তৃতীয়ত যেটা যে সামাজিকভাবে আপনারা একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে হুম, আপনারা টার্গেটে পড়ে গেছেন। হুম। এই জামাত তুমি শিবিরের ইভেন দেখো আমাকে ওপেন কোর্টে থ্রেট দেওয়া হচ্ছে। ওপেন কোর্টে থ্রেট দেওয়া হচ্ছে। আমি শুধু বলেছি যে আ ওই সেদিনের ঘটনাটা যেটা যেটা দেখলা তুমি সেটা হ্যাঁ, ব্যানারের কারণে হুম, আমাদের তুমি মনে হয় শুনছো যে আলিফ ভাই মারা গেছে। ও ছিল আমার বেস্টমেট। যে আচ্ছা। আলিফ হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। আলিফ ছিল ওই সে ছিল আমার বেস্টমেট। চিন্ময় প্রভুর ইস্যুতে যে আইনজীবীটাকে হ্যাঁ, হ্যাঁ, মারা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। ওই আচ্ছা। আলিফ ছিল কিন্তু আমার বেস্টমেট, হ্যাঁ? আমরা কখনো আমরা বন্ধুত্বমূলক মানে সুলভ আমাদের সাথে মানে আচরণ ছিল। ওর সাথে আমাদের ভালো বন্ডিং এবং ওর মামারাও পর্যন্ত আমার এলাকাতে থাকে। ওদের সাথেও কিন্তু আমাদের খুব ভালো মানে একটা বন্ডিং আছে। কিন্তু হুম, সে আলিফকে জড়াইয়া তুমি দেখো আমার ব্যানার ছাপাই দিছে। আমি যখন বললাম যে, "না, ঐদিন তো আমি এখানে ছিলাম না। আমি তো বাসায় ছিলাম।" হ্যাঁ? এখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখে যেখানে আলিফের বাবা, যেখানে আলিফের ভাই মামলা করেছে। হ্যাঁ? হুম, কারা হুম। খুন করছে, কারা হত্যা করছে, কারা মার্ডার করছে, তাদেরকে কি করছে? জড়ায় একটা মামলা করছে। তার ভাই, তার বাবা কিন্তু মামলা করছে অলরেডি। ২ টা মামলা করছে। হুম, হুম। মামলা করার পর এখন ন্যায় বিচারের সাথে আমরাও তো আছি ভাই। আমার ভাই মারা গেছে। আমি কি প্রতিবাদ করব না? আমি অবশ্যই প্রতিবাদ করব। অবশ্যই। কিন্তু তাকে অব জড়ায় আমাকে ছবি ব্যানার দিয়ে আমার মান-সম্মানের হানি করা এটা তো কোনো মানে কাজ না। এটা তো মব জাস্টিস হইছে হ্যাঁ, এটা তাইলে। মব জাস্টিস। একদম তুমি চিন্তা করো একদম আমার ব্যানার ছাপাইয়া দেখছে ভারতীয় র এজেন্ট। আমি নাকি ভারতীয় র এজেন্ট। আমি জীবন আমার পাসপোর্টে দেখবা যে আমি কোনদিন ভারতেও যাই নাই। আমি কোনদিন হ্যাঁ, ভারতে যাই। আমার পাসপোর্ট এই দেখলে ধরনের বুঝবা। মানে বিষয়টা হচ্ছে আপনি সত্যের পক্ষে কথা বললেই আপনি ভারতের এজেন্ট হয়ে হ্যাঁ, যাবেন। আমি সত্যকার পক্ষে কথা বলে আমাকে আমি এই ওই ধরনের যে দিয়েছে। কারণ আমি তারপর শুনো না দীর্ঘদিন মানে যেটা ঘটনা হইছে সেটা তো আমি বললাম যে ব্যানারটা কেন আপনারা মানে টাঙ্গাইছেন? আমি হ্যাঁ, একজন নারী আইনজীবী। আমার মান-সম্মানে ইয়ে হচ্ছে, সম্মানহানি হচ্ছে। আমার একটা বাচ্চা আছে। আমি কোর্টে সবার দ্বারে কিন্তু ঘুরছি। সেটা বিএনপি বলো, জামাত বলো সবার কাছে গেছি আমি। হ্যাঁ? যেটা আওয়ামী লীগ বলো সবার কাছে গেছি যে আমি একজন নারী আইনজীবী আমাকে কেন? এখানে তো বড়, বড় অনেকেই ছিল। হ্যাঁ? যারা ছিল তাদেরকে আপনারা ধরেন, আমাকে কেন? যখন আমি এটা বললাম, বলার পর সে আমার বলতেছে মানে ব্যানারটা নামাইতে দিচ্ছে না। তো ব্যানারটা তো আমি তাহলে তার মানে কি আপনারা ব্যানারটা টাঙ্গাইছেন? ওরা স্বীকারও করতেছে না যে ব্যানারটা তারা টাঙ্গাইছে আবার নামাইতেও দিচ্ছে না তারা। তাহলে বুঝতে পারতেছো জিনিসটা কি? তখন আমার মাথায় মানে গেছে গিয়ে আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে কমপ্লেইন করতে গেছি। কমপ্লেইন হুম, করার আমার যেহেতু আমার সেফটির একটা ব্যাপার আছে। আর আমি আ আমার এমনিও বিয়ের কথাবার্তাও চলতেছিল। হুম? হুম, তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ওইটার জন্য আমি কমপ্লেইন করতে গেছি। তারা এসে বলতেছে যে বর্তমান কমিটির একজন। সে এসে বলতেছে, "আপা আমি তো করি নাই। আমি তো এটা জানি না। আপনি আমাকে ভুল বুঝতেছেন।" তো আমি বললাম যে, "আমি তো ভুল বুঝি না। কারণ আমার কাছে স্ক্রিনশট হইতে শুরু করে আমার কাছে ডকুমেন্ট এভিডেন্স শুদ্ধ আমি আছে। আর আমি কখনো মানে এভিডেন্স ছাড়া কথা বলি না।" হুম, যখন বললাম তখন একজন আসলো। একজন আসছে উনি আমাকে নামাইতে দিচ্ছে না। উনি আমার ব্যানারটা নামাইতে দিচ্ছে না। তো উনি বলল যে, "আমি কেন? আমি কি ব্যানার লাগাইছি? তো আপনি ব্যানার লাগান নাই তাহলে আপনি নামাইতে দিচ্ছেন না কেন?" এখানে কিন্তু কথা শেষ। তারপর আমি বলছি যে, "আল্লাহ বিচার, আল্লাহর গজব একটা পড়বে।" যারা আমাকে এবং আমার মেয়েকে হেনস্থা করতেছে তাদের বিচার আল্লাহ করবে। আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমি আর কারো উপর ছাড়বো না, আল্লাহর উপর। তার কয়েকদিন পরে কোর্টের মধ্যে সে আমাকে কি বলতেছে
আপনি আমাকে ওর সামনে ধরছেন কেন? তো আমি বলছি যে ধরবো না, আপনি বলছেন, আমি কি আপনাকে ভয় পাই নাকি? ভয় পাওয়ার তো কিছু নাই। আপনিও আইনজীবী, হুম, আমিও আইনজীবী। ঠিক হুম, আছে? হুম, আপনি হুম, আপনি আমাকে আমার নাম নিছেন কেন? আমি বলছি আপনি বুক করছেন তাই আপনার নাম নিছি। হ্যাঁ, এখানে না বলছে প্রমাণ ছাড়া কথা বলবে না। আমি বলছি নিশু প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। যখন এ বলছে আমি বলছি আপনি বলতেছে যে উম আপনি উল্টাপাল্টা কথা বলে আপনার গায়ে হাত তুলবো। হুম? আমাকে হুম। বলতেছে। আমি বলছি আপনি গায়ে হাত তুলবেন, আপনি আমাকে মারবেন, সমস্যা নাই। মারেন। গায়ে হাত তুললেন, কোনো সমস্যা নাই। মেরে দেখেন। এই যে গায়ে হাত তোলার যে বিষয়টা, এটা কি হুম, মানবিক কাজ না অমানবিক কাজ? ওই আইনজীবী যদি নিজেকে আইনজীবী দাবি করে, তাহলে তো ওর এটা হুম। মাথায় রাখা উচিত যে একজন নারীর গায়ে হাত তোলা, এটা অথচ তো আইন। দেখো সে আইনজীবী কিন্তু একটা সময় মাইর খাইছে। একটা সময় মাইর খাইয়ে কোর্টে দৌড়ানি আসছে। আমাদের আইনজীবীরাই কিন্তু তাকে সেভ। তুমি চিন্তা করো আমাদের, শুনো, এখানে আওয়ামী লীগ সরকারও তো ছিল ১০ বছর ধরে। তো আওয়ামী লীগ সরকার আমলে দেখছি যে ওরা যে বলে যে ১৫ বছর, আমি ১৫ বছরের কথা আমি বাদ দিলাম। আমি ১০ বছর ধরে কোর্ট বিলিং এ আমি কখনো দেখি নাই কোনো আইনজীবীর সাথে কোনো ইনজাস্টিস হয়েছে। ইভেন আমার দেখা আমি কোনোদিন দেখি না। আমি কোনোদিন দেখি নাই যে ওরা ওদের পায়ে স্লোগান দিচ্ছে মিলে মিশে একসাথে বসে চা খাওয়া হতে শুরু করে, একসাথে বসে পার্টি দিতে, বিয়ে দাওয়াত দিতে, মানে কোনোটা বাদ নাই। তারা পার্টি করতেছে, ঘুরতে যাচ্ছে, সবকিছু। কই আমি তো কখনো দেখি নাই একজনের বিপদে আরেকজনের আগে আসে, আরেকজনের বিপদে আরেকজন আগে আসে। কিন্তু সেক্ষেত্রে আজকে সরকার পতন হওয়ার পর কেন তোমরা আমাদের উপর এরকম করতেছো? স্পেশালি আমি নারী আইনজীবী, আমাকে কেন? সেটাই। আমাকে ওপেন কোর্টে থ্রেট দিচ্ছে। তুমি বুঝতে পারতেছো যে আমার নিরাপত্তাটা কোথায়? এই যে এদের এদের যে মেয়ে মানুষের সাথে কিভাবে ট্রিট করতে হয় বা কোনটা করলে মানবাধিকার লঙ্ঘন হবে, এই সেন্স যদি এই সমস্ত আইনজীবীদের না থাকে, আমি তো মনে করি আইনজীবীদের লাইসেন্স ক্যারি করা এটার যোগ্যতা হারায় না, ফেলছে। তার তো মনুষ্যত্ববোধ বলতে পারে। তার ঘরে মা বোন আছে কিনা আমারও সেটা যাই আছে। আমি তাকে বলছি, আমি তোমার বোন না? আমি এটা বলেছি। আমি বলছি তোমার তোমার বাসায় বোন আছে না? কয় হ্যাঁ আছে। আমি বলছি তোমার এই ইয়াগুলো আমি স্ক্রিনশট গুলো আমি তোমার নেতাদেরকে দেখাবো। কয় আমি নেতা মানি না। তো আমি বলছি যে, তুমি যদি নেতা না মানো তাহলে তুমি দল করো কেন? তুমি তো একটা দল করো। তুমি দল নেতাকে তো মানতে হবে। তুমি বিএনপি করলে বিএনপি নেতাদেরকে মানতে হবে, জামাত করলে জামাতের নেতাতে মানতে হবে। তাহলে সেখানের মধ্যে আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের নেতাদেরকে মানতে হবে। সেক্ষেত্রে তাহলে আমি তাদের কাছে যাব। আমি তাদের কাছে যাব। কয় না আপনি যান। গিয়ে কি করবেন? হ্যাঁ, আমরা বলতেছে গিয়ে কি করবেন? হ্যাঁ, আমি নেতা মানি না। কোন নেতা মানে না। সে কোন নেতা মানে না। তাহলে তুমি যদি নেতা না মানো তাহলে দল করো কেন? লাশের মানে উপর তারা দিয়ে বিজনেস করতে যাচ্ছ। লাশের আলিফকে দিয়ে আলিফ যাতে এই যে এইসব করতেছে যে এটা যাতে আলিফ যাতে ন্যায় বিচার না পায়, সে কারণে তারা এটা ডাইভার্ট করে আমাদের সাথে একটা মব জাস্টিসের মতো একটা ব্যানার ছাপাই দিল যে ভারতীয় র এজেন্ট বা ৪ আগস্টের ছবির সাথে ২৬ তারিখের ছবির সাথে একটা মিলাই দিয়ে একটা ব্যানার ছাপাই দিল যাতে তোমার ক্যারিয়ারটা শেষ করে দিয়ে তোমার একদম শেষ। বুঝছো? ওই যে লাশের উপর দিয়ে বিজনেস। লাশের উপর দিয়ে বিজনেস করতে যায়, তো ওই যে নিরীহ হুম। এই আইনজীবীটার পরিবারও বিচার পাবে না, আর ও হচ্ছে পাবে আইন। না, পাবে না ভাই। লাশের উপর দিয়ে বিজনেস হলে কে? শুনো, যে মেয়েটা সর্বোচ্চ প্রতিবাদ করছে, আমি মনে করি যে একটা মেয়ে আমাদের কোর্টে সে সর্বোচ্চ প্রতিবাদ করছে যে আলিফকে যারা মারছে তাদের বিরুদ্ধে কোনো আইনজীবী যাতে না দাঁড়ায়। সার ব্যাপার, কোনো আইনজীবী যাতে না দাঁড়ায়। আমার কথা হচ্ছে তাদের বিরুদ্ধে আমার ভাইকে মারছে, আমরা আমরা কেন দাঁড়াবো? কথাটা বুঝো, আমার ভাইকে হুম, দুদিন পর আমাকেও মেরে ফেলবে ভাই। আমারও তো নিরাপত্তা নাই, আমাকে তো মেরে ফেলবে। ঠিক সেটাই। না? তাহলে আমরা কেন দাঁড়াবো? আমার ভাইকে মারছে, আমরা কেন দাঁড়াবো? আমাদের তো দাঁড়ানোর কথা না। একটা মেয়ে কিন্তু নারী আইনজীবী চট্টগ্রাম দেখলাম সে কোর্টে প্রতিবাদ করছে, তারও ব্যানার ছবি ছাপাই দিছে। একটা জিনিস চিন্তা করেন, তার মানে চট্টগ্রাম কোর্টে আইনজীবী নামধারী অনেক হিজবুত তাহরির লোকজন এবং অনেক পাকিস্তানপন্থী লোকজন ঢুকে গেছে। তো এদের ডেফিনিটলি ঢুকছে ভাই, ঢুকছে। না ঢুকলে আমাকে কেন এদেরকে হামলা করবে ভাই? আইসোলেট আমি একজন নারী এদেরকে যদি আইনজীবী। সঠিকভাবে আইসোলেটেড না করা যায়, কিংবা এদের যদি অ্যাডভোকেটসির যে লাইসেন্সটা এটা যদি রদ না করা যায়, তাহলে ফিউচারে এরা বাংলাদেশটাকে জঙ্গি কারখানা করে ছাড়বে। তা না হলে ডেফিনিটলি দেখেন। ভাই। আমি আমি বলব যে আমি সবার দাঁড়ায় গেছি। আমি একজন নারী আইনজীবী। আমি আমি সবার দাঁড়ায় গেছি। সেটা বলো যে বিএনপি বলো, আওয়ামী লীগ বলো, জামাত বলো, সবার কাছে আমি গেছি। আমি হুম, গিয়ে কান্না করছি। গিয়ে কান্না করছি যে ভাই আমি একটা মেয়ে মানুষ, আমার একটা বাচ্চা আছে। আমার নিরাপত্তাটা কোথায়? আমি কি ২ পয়সা কামাই করছি? আমি তো ২ পয়সা কামাই করি না। আমার পদ-পদবিও নাই বা আমার কোনো আমি এপিপি, জিপিও না। তাহলে আমার পিছনে কেন লাগছেন? আপনাদের সাথে তো আমার একজন কোনো শত্রুতা নাই। একজন সাধারণ নারী আইনজীবী হিসেবে চট্টগ্রাম কোর্টে আপনি যদি দাঁড়াতে না পারেন, আপনি যদি সহ অবস্থান না পান, আপনি যদি কাজ করার স্কোপ না পান, তাহলে তো আমি বলবো বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রীতিমতো ধ্বংস করে ফেলা হয়েছে। আরেকটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কি দেখতে পাই যখন পাকিস্তান হাই কমিশনারের সাথে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ছবি দেখতে পাই, যখন পাকিস্তান হাই কমিশনারের সাথে আমরা
এই যে বিচার বিভাগের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি দেখতে পাই, যেমন অ্যাটর্নি জেনারেল আছে, তাদের ছবি দেখতে পাই। এগুলো দেখার পর আপনার এই বাস্তবতা যদি আমরা এই যে একে একে যোগ করি, মানে মিলাই, তাহলে এটা পরিষ্কার যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন রীতিমতো অন্য কিছু। নাই ভাই, বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আমরা আমরা বিচার পাবো না। তুমি কি বলতেছো? আগে যেটা ঘটনা সেটা এখন ঘটতেছে। হ্যাঁ, আগে যেটা ঘটেনি সেটা এখন ঘটতেছে। আমরা কোথায় বিচার পাবো? দেখবে যে ২ দিন পর আমাকে মেরে ফেলতেছে। আমাকে মেরে ফেলবে। রাস্তাঘাটে কোনো একদিন শুনবা যে শারমিন ইয়াসমিন ইস্যু কে হামলা হইছে, সন্ত্রাসীরা হামলা করছে, তাকে মেরে ফেলছে। ডেফিনিটলি আমাকে মেরে ফেলবে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সত্যি কথা, আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি এবং আমার বাচ্চা। হ্যাঁ? আমি 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 সারাক্ষণ টেনশনে থাকি যে আমার কিছু হলে আমার বাচ্চার কি হবে? আমার বাচ্চা তো কেউ নাই। বুঝছো? মানে হ্যাঁ, আমি এই মানে আমি মা ছাড়া রাস্তা থেকে বেরোতে হলে যে না, আজকেই আমার শেষ দিন। এই বলে আমার বেরোতে হয়। সিরিয়াসলি আমার বুঝতে এই পারি। বলে বেরোতে আমি মানে সারাক্ষণ টেনশনে থাকি। কোর্ট বিলিং এ আমাকে অনেকেই আদর করে। সবাই আদর করে। আমি বলব না যে আদর করে। কিন্তু গুটি কয়েক কিছু মানুষের কারণে আজকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কি বলবো মানে বিতর্কিত, খুব বিতর্কিত, টোটালি বিতর্কিত। একদম কারণ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। পুরা ডিস্ট্রয় এখানে হয়েছে। যেটা আইনজীবীদের হয়নি এতদিন সেটা এখন নিরাপত্তা, হচ্ছে। যেখানে আইনজীবীদের নিরাপত্তা পাওয়া যাচ্ছে না, সেখানে হুম। সাধারণ মানুষের কথা একবার চিন্তা করে দেখেন। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাইভটা দেখছেন? ফট হ্যাঁ, করে বলে দেখছি। দিল কি আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এই করতেছে, দেশে অস্থিতিশীল ভাই করার চেষ্টা। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ থেকে নিধন করতে আমরা চাচ্ছেন, নিজেরা করবেন, এটা পরে করেন না। কিন্তু এখন যেটা আমাদের নিরাপত্তা সেটা দেন না। এই যে মেয়েরা সেটাই তো কথা। রাস্তাঘাটে বেরোতে পারতেছে না, ধর্ষণ হচ্ছে, অপহরণ হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলোর আগে ধরেন। আগে সেটাই তো আগে কথা। এদেরকে ধরেন। আপনারা এদিকে না ধরে আগে আপনারা ধরে আসেন আওয়ামী লীগদেরকে ধরবেন, ও ডেভিল হ্যান্ড করবেন। আর ভাই ডেভিল হ্যান্ড বাদ, আওয়ামী লীগ নিধন বাদ, আগে এদেরকে ধরেন। যারা রেপিস্ট তাদেরকে আগে ধরেন। যারা ডাকাতি করতেছে তাদেরকে ধরেন, যারা অপহরণ করতেছে তাদেরকে ধরেন, তাদের বিচার করেন আগে। আরেকজন কি বললো যে বিচার ব্যবস্থা নাকি কি বিচারপতি নাকি কোনো ক্ষমতা নাই জামিন দেওয়ার। আচ্ছা, আচ্ছা, তাহলে হাস্যকর ব্যাপার। ক্ষমতা কি আইন এটা হাস্যকর প্রতিমন্ত্রী ব্যাপার। বা আইন উপদেষ্টার আছে? ওয়েট, যদি বিচারপতির জামিন দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে আইন উপদেষ্টার আছে, যে আইন উপদেষ্টা নগ্ন হস্তক্ষেপ এখন করতেছে তো বিচার এটাই মনে বিভাগ। হচ্ছে ওনাদের আছে, আমাদের নাই। ওরা চাইলে ওদের লোকদেরকে বাইর করবে আর ওরা চাইলে এদেরকে ঢুকাই দিবে। এটাই তো মানে হ্যাঁ, কথা, এটা আসতেছে না? একদম হ্যাঁ, মানে সিম্পল বিষয়। এটা তো সন্ত্রাসীদের, চলে আসতেছে। সন্ত্রাসীদেরকে আপনারা কোর্টে ছেড়ে দিবেন, আর ডিরেক্টলি ওই যে সাধারণ মানুষে বলবেন যে আমরা নিরাপত্তা দিতে পারতেছি না, এটা তো এক ধরনের নিরাপত্তা দিতে পারতেছি না। তুমি চিন্তা করো, রাতে ৩টার দিকে উনি এসে বলতেছে আওয়ামী লীগ নিধন শুরু হবে। আওয়ামী লীগ নিধন শুরু হবে। তার মানে কি আপনি লাগাইতেছেন চোর ডাকাত, এই অপহরণ, এই ধর্ষণ, এগুলোর জন্য আমাদেরকে ইয়ে করার জন্য? তার মানে এটা তো সার। বুঝা যায় যে উনি লাগাই দিচ্ছে আমাদের পিছনে এগুলো। হ্যাঁ, যে তাই তোরা তো। মান কারণ কারণ উনি সন্ত্রাসী ধরতে এতটা ইন্টারেস্টেড না যতটা আচ্ছা, ইন্টারেস্টেড কারোর আওয়ামী লীগ গায়ে কি ধরতে। লেখা আছে সে আওয়ামী লীগ? এটাই তো তুমি কথা। আমার বলো না। আর কারোর এটাই তো গায়ে কথা। লেখা আছে সে আওয়ামী লীগ, তাহলে তাকে যে অপহরণ করতেছে, তাকে যে গুম করতেছে, তাকে যে খুন করতেছে, তাকে যে রেপ করতেছে, হ্যাঁ? একটা ছোট শিশু, সে তো আওয়ামী লীগ করে না। তার সেটাই, বয়স কত হবে? মার সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে দর্শন করতেছে, স্বামীর সামনে স্ত্রীকে, স্ত্রীর সামনে তারা তো আর আওয়ামী লীগ না। তারা কি সেটাই, আওয়ামী লীগ? সবাই কি আর আওয়ামী লীগ? ভাই ফেসিস্ট। তুমি আমার বলো না। সেটাই তাহলে তো। তার মানে উনি লাগাই দিছে যে তুমি করো, করতে থাকো, করতেই থাকো, করতেই থাকো। ওরে একটা দেশের পুতুল নিরাপত্তা বসায় কোথায়? রাখছে। মেইনলি হচ্ছে যে আমেরিকা থেকে $29 মিলিয়ন পাইছে, এটা তো আমার ভিডিওতে আমি এক্সপোজ করেই দিছি, লাস্ট ভিডিওগুলোতে হুম, দেখে। এই যে $29 মিলিয়ন এরা বাংলাদেশে নিয়ে আসছে শুধুমাত্র বাংলাদেশটার ভিতরে জঙ্গিবাদ কায়েম করার জন্য, আর কিছুই হুম। না। সেই ধারাবাহিকতায় বাস্তবায়ন হচ্ছে, আর ভিকটিম হচ্ছেন আপনাদের মতো নিরীহ মানুষরা। মানে ঠিক আছে? সিরিয়াসলি আসলেই তো আমি হচ্ছি, আমার বাসায় হামলা হচ্ছে। আমার আজকে আপনি রুমের দেখলাম। গ্লাস এখনো লাগা হয় নাই। আমার চেম্বারে এই টাইপস এর পর্দা ছিল, বুঝছো? হুম, এইভাবে করে মানে ভেঙে চুরে কোনো কিছু রাখে নাই। সিসি ক্যামেরা বললাম না, সিসি ক্যামেরা ফুটেজ যেদিকে দিয়ে থাকে সেদিক দিয়ে ঢুকে নাই। তারা ঢুকছে পিছন দিক দিয়ে। আর আমার চেম্বারটা হচ্ছে এমন কোণার ভিতরে যে কেউ এখানে এসে হামলা করলে কেউ না। আর সন্ধ্যার সময় এখানে কেউ থাকে না। একদম পুরা নীরব। একদম তাহলে টোটাল নীরব। তাহলে চিন্তা করেন, আপনি আপনার চেম্বারে কাজ করতেছেন, যে সময় সন্ধ্যাবেলা কেউ থাকে না, ওই সময় আপনি আপনার চেম্বারে কাজ করতেছেন নিরিবিলি। ওই সময় হুম। যদি আপনার উপর অ্যাটাক হয়, সেই মানে সিকিউরিটি বা নিরাপত্তা যদি রাষ্ট্র দিতে না পারে, তাহলে এই ধরনের রাষ্ট্রকে কেন আপনি আপনার আইনজীবীর এই কষ্টের পয়সা থেকে প্রাপ্ত অর্থ থেকে ট্যাক্স দিয়ে পুষবেন? আপনি আমারে বুঝান। হুম। বুঝি নাই আমি তোমার কথা। বলতেছি যে যেখানে আপনি আপনার চেম্বারে কাজ করতেছেন,
সন্ধ্যার সময় নিরিবিলি সময়ে, ওই সময় যদি আপনার উপর কোনো অ্যাটাক হয় আর সেই নিরাপত্তা যদি এই রাষ্ট্র দিতে না পারে, তাহলে রাষ্ট্রকে আপনি কেন ট্যাক্স দিবেন? সেটাই, আমি কেন ট্যাক্স দিব? আমি তো ট্যাক্স দিব না। ভাই আমি কেন ট্যাক্স দিব? আমি তো ট্যাক্স মানে টোটালি আমি দিচ্ছি না। আমি নিজেও ট্যাক্স দিচ্ছি না। কেন দিব ভাই? আমার নিরাপত্তাটা আপনি দিতে পারতেছেন না। আপনাকে আমি ট্যাক্স দিয়ে লাভটা কি আমার? সেটাই তো আপনার আগে কথা। আমার নিরাপত্তা দেন, তারপর আমি আপনাকে ট্যাক্স দিব। আমি বললাম না 999 আমি ফোন করেছি। ফোন করার পর তারা কেউ আসে নাই। আসবে কেমনে? একটা জিনিস বুঝেন, বিগত 15 বছর এরকম হয়েছে 999 আপনি সেবা চেয়ে সেবা পান নাই? না আমি ভাই আমি যখনই ফোন করছি গত 15 বছর আগেই ভালো ছিলাম। আগে আমি যখন আমরা রাস্তাঘাটে বেরিয়েছি একদম নিরাপদভাবে, স্বাধীনভাবে ড্রেস আপ করতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। এখন কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি? এখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে গেলেও দেখা যাচ্ছে কি জানো আমাদের আজকে দেখো 7 বার একটা ভাবছেন, পোস্ট দিছি সেখানে আমাকে 7 বার কমেন্টে ভাবছেন। ভরে ফেলছে। 7 বার বিশাল ভাবছেন। ব্যাপার, একটা স্ক্রিনশট নিয়ে রেখে আমাকে একদম দিবে, সাইজ করবে। সাইজ অলরেডি করতেছে। হুম। তো এই বলতেছে ধরনের সাইজ তার মানে আপনাকে একজনে কমেন্ট করছে যে 15 বছর ধরে আপনি আওয়ামী লীগের কোনো সুবিধা ভোগ করেন নাই। হ্যাঁ, বড়, বড় নেতারা দেশের বাইরে গিয়ে বসে আছে। আপনি তো এখানে আঙ্গুল চুষতেছেন বসে আপনার উপর। আমি বলছি ভাই আপনি তো ঠিকই বুঝলেন। যারা সুবিধা পাইছে তারা দেশের বাইরে গিয়ে বসে আছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে বসে আছে। আমাদেরকে নিরীহ মানুষদেরকে ধরতেছে। এখন আপনারা আমাদেরকে নিরাপত্তা দেন না। হুম, হুম, হুম। উনি কিন্তু পরে কি একজন বলে? জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বড় একটা দলে আছে। তিনি হুম, হুম, কমেন্ট করছে বুঝছো? তাকে হুম। আমি এই উত্তরটা দিছি। কি করব? কারণ তাদের সাথে তো আমার খারাপ সম্পর্ক না। তাদের সাথে আমার ভালো সম্পর্ক। কিন্তু সমস্যা হচ্ছে যে গুটি কয়েক কিছু আইনজীবী, ছেঁচড়া আইনজীবী, টোকাই মার্কা আইনজীবী, যাদের কোনো ক্লাস নাই, যাদের কোনো কিছু নাই, ওই যে উঠতে পড়তে মানে দলের বিএনপি আমলেও তাদেরকে তাদের অ্যাক্টিভিটিও দেখি নাই। জামাত শিবির আমলেও তাদের কোনো অ্যাক্টিভিটি দেখি নাই। কিন্তু তারা হুট করে এখন নেতা বনে আছে। তারা নেতা বনে তারা কি করতেছে? এগুলো করতেছে। এই সমস্ত আইনজীবীদের লাইসেন্স বাতিল করা উচিত। ছাঁটাই করে ডেফিনিটলি। দেওয়া উচিত। ছাঁটাই অবশ্যই করে আমিও দেওয়া মনে উচিত। করি এটা। কারণ এই যে আইনজীবী নাম দিয়ে বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক গোষ্ঠীর লোকজনকে কোর্টে ওপেনলি ঢুকায়া দেওয়া এবং বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করা, এটা সরাসরি বাংলাদেশের রাষ্ট্র এবং সার্বভৌমত্ব হুমকিতে ফেলার শামিল। ডেফিনিটলি এটাই ভাই। এটাই হচ্ছে ডেফিনিটলি বাস্তব। আমার ভাই আলিফকে মেরে ফেলছে। তুমি একটা জিনিস দেখো, আমার ভাই আলিফকে মেরে ফেলছে। আমি মনে করি যে সে আমার ভাই ছিল। ২ দিন পর আমাকেও মেরে ফেলবে। আলিফের আলিফকে মতো এই আমাকেও কারণে মেরে ফেলছে। মেরে বলবে আলিফকে যে এই কারণেই লাশের উপর মেরে ফেলছে। রাজনীতি। আলিফকে এই কারণে মেরে ফেলছে যাতে লাশের উপর রাজনীতি করতে পারে আর চিন্ময় প্রভু যেন মুক্তি না পায় আর বাংলাদেশে যেন একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, হিন্দু মুসলিম দাঙ্গা, ডেফিনিটলি। যুদ্ধ লাগে। দেখো না এইটা মানে টোটালি আলিফের ঘটনার বলি, সাথে আমাকে জড়াইলো কেন আমি বুঝলাম না। আমি তো ভাই এইখানের মধ্যে কিছুই নাই। তুমি ওই যে তুমি বললাম আমাকে না যে দেখো। আপু একটা জিনিস বুঝেন, ওই যে বললাম না যে $29 মিলিয়ন আমেরিকা পাঠাইছে। আমেরিকার বাইডেন প্রশাসনের স্ট্র্যাটেজি কি দেখেন, ওরা যুদ্ধ ব্যবসা করেই কিন্তু চলে। এটা বুঝেন? ডোনাল্ড ট্রাম্পই তো বলে দিছে। সেদিন একটা স্ট্যাটাস হ্যাঁ, দেখছো না? ডোনাল্ড ট্রাম্প নিজেই বলল হ্যাঁ, যে এত ধরেন কথার টাকা কথা, খরচ করছে এসে। আমরা তো নিউজ হ্যাঁ, পড়তেছি। ধরেন ১ কথার মিনিট। কথা ডোনাল্ড ট্রাম্প যদি, হ্যাঁ, আপনি একে ১ মিনিট, ১ মিনিট। এটাই তো একটা স্ট্যাটাস দিল না? ২ টা স্ট্যাটাস দিছে। ওইখান থেকেই তো আমরা নিউজগুলো পাচ্ছি। দেশের খবরাখবর তো আমরা নিউজের মাধ্যমেই জানি। তাই না? নিউজের হ্যাঁ, মাধ্যমে আমরা জানতেছি, নিউজের মাধ্যমে একটা আমরা জিনিস পাচ্ছি। চিন্তা করেন, যদি ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে এই জিনিসটা ফাঁস না করতো, আমরা কেউই জানতে পারতাম না যে আমরা ব্যাকগ্রাউন্ডে কেউ জানতাম না। না, আমরা কেউ জানতাম না। আমরা কেউ জানতাম এতগুলো না। টাকার লেনদেন হয়েছে। দেখেন যখন আলিফ হত্যা হয় তখন আমরা জানছি এই টাকার লেনদেন হয়েছে? জানি নাই। না, আমরা কখনোই জানতাম না। বাইডেন তুমি আজকে প্রশাসন, দেখো, যে মেয়েটা আজকে লাল স্বাধীনতা মানে ভোগ করার জন্য আন্দোলনের শরিক ছিল ১ম এ। স্মৃতি নামে একটা মেয়ে ছিল। হুম, হুম, মনে আছে? চট্টগ্রাম, যে কিন্তু খুব ভাইরাল হয়েছিল মেয়েটা। হ্যাঁ, হ্যাঁ, স্মৃতি নামে স্মৃতি। ওই স্মৃতি, মেয়েটাকে আজকে হ্যাঁ, হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ, ওই ফারজানা মেয়েটাকে আজকে চুরির কথা দেখলাম বলছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদত্যাগের দাবিতে বাঁধ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। হুম, হুম, তো হুম, এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো যে, "আপা আপনারাই তো সরকার পতন চাইছিলেন। এখন আপনারাই কেন আবার এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন? হ্যাঁ, হুম, আপনারা কেন হুম। ভোগ করতেছেন না?" প্রশ্ন সে কোনো উত্তর দিতে পারে নাই। উত্তর দিতে পারে নাই। উত্তর দিতে বুঝতে কেন কিভাবে পারবে? তাদেরকে তারা তারা লাল স্বাধীনতা ভোগ করতেছে না। এখন রেপ করতেছে। জায়গায় রেপ হচ্ছে। হও, তোমরা হও। তাই না? তাহলে চিন্তা করেন। মানে দেশটা কোন পর্যায়ে নিয়ে গেছে। বিগত ১৫ বছর এই ধরনের সার্কাস ছিল? ছিল না। এগুলো মোটেও ছিল ছিল, না। এগুলো ছিল, কখনো ছিল? এই যে আপনি আমি তো ঢাকা দেখিনি আসতেন, কখনো ভাই। ঘুরতেন, মানে পুরো ঢাকা শহর রিক্সা দিয়ে ঘুরছেন না আপনি? কোন ভিকটিম হয়েছিলেন? ভাই বা আমি ঢাকা হাইকোর্টে গেছি, রিক্সা করে গেছি। প্রত্যেকটা জায়গায় খুব নিরাপত্তার সহিত
মানে ঘুরতে। এখন ঢাকা যাইতেও আমার খুব আতঙ্ক লাগে। সিরিয়াসলি বলি ঢাকা আমাদের যাইতেও সাথে আমার আতঙ্ক লাগে। আমাদের সাথে আমি যখন ঢাকা আপনি যাই সেদিন আমার ছোটবেলায় যাওয়ার কথা ছিল আমি ক্যানসেল করছি। আমি বলছি না আমি যাব না। যেখানে আমার নিরাপত্তা নেই সেখানে আমি কি করব? আপনি ক্যান্সেল করে ভালোই করছেন। আপনি যে জায়গায় এসে থাকতেন ওই জায়গায় গতকালকে একজনকে গুলি করে ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবুজবাগে সেই বনশ্রীতে মানুষটাই তুমি চিন্তা করো মানে সরকার পতনের জন্য সে কিন্তু আন্দোলন করছিল। আমরা হ্যাঁ, ভিডিও সেই ফুটেজে মানুষটাই দেখছি গুলি এবং কি খেয়েছে। আমরা হ্যাঁ, সে তাকেই কিন্তু সে বলতেছে যে আমরাই তো এরকম করছি, এরকম করছি। এই কথাটা বলার সাথে তাকে ৩ টা গুলি করছে। হ্যাঁ, সাথে। তো ভোগ করো তাহলে তোমরা দেখেন ভোগ করো। তাহলে দেখেন ওদের স্বাধীনতা ওদেরকে নিরাপত্তা দিতে পারে না। আর আমাদের হ্যাঁ, স্বাধীনতাকে ওরা ব্লেম করে। ওদের হুম, আক্ষেপটা কোন জায়গায় জানেন? ওদের হুম। আক্ষেপটা একটা জায়গায় যে বাংলাদেশ কেন বাংলাদেশ হইলো? কেন এটা পূর্ব পাকিস্তান ছিল না? ওইটা হুম। থাকলেই ভালো হইতো। তা না হলে দেখেন স্বাধীনতা ৫৩ বছর পরে এসে আপনার বাবা ৭০ বছর বয়স কেন ভিকটিম হবে? তার মানে এদের সেটাই তো কথা। আমার বাবা তুমি দেখো আমার আইনি ভাইকেও মুক্ত জড়াইছে। বাংলাদেশের আমার ভাই নিরীহ একটা মানুষ। আমার ভাই কোনদিন রাজনীতির সাথে জড়িত ছিল না। আমার ভাই। হ্যাঁ? হুম, আমার ভাই কোন রাজনীতির সাথে ছিল না। তাকে পর্যন্ত এলাকার মানুষ প্রত্যেকটা মানুষ বলতে পারবে যে আমার ভাই কেমন। হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজ পড়ে। হুম। সে মানে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন হাদিসের কথা শুনে কিন্তু তাকে পর্যন্ত মামলাতে জড়ায় দিছে। তাহলে চিন্তা করেন। এবার বুঝছো। তাহলে সাধারণ মানে মানুষের কি আমার অবস্থা? ফ্যামিলি কেউ বাদ নাই। তুমি বলো এরকম আমাকে গায়েবী মামলা মামলা দিছে। আমাকে দিছে, আমার বাবাকে দিছে, আমার ভাইকে দিছে, মামলা দিছে। আমার বাসায় হামলা, আমার চেম্বারে হামলা, আমার গায়ে হাত তোলা। তারপর হচ্ছে আমাকে ব্যানার ছাপানো। হ্যাঁ? ব্যানার ছাপানো। বুঝছো? ব্যানার। যেগুলো হুম, আমরা হুম। করি নাই সেখানে। আমার পাসপোর্টও ভারতীয় রয়েল বানাইছে যে আমি তো ভারতেই যাইনি। সেখানে আমাকে ভারতীয় রয়েল বানায় দিছে। তুমি চিন্তা করতে পারছো? ভারতকে হাস্যকর ভারতের না? এজেন্ট বানায় দেয়। বাংলাদেশের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বললে যারে তারে ভারতের এজেন্ট বানায় দেয়। একদম এখন আমি বানায় আপনাদের দিচ্ছে একটা ভাই। জিনিস দেখাই। আমি যদি আমাদের পাসপোর্টটা আমি যদি এখনো খুলে পর্যন্ত দেখাই কোন দেশ ভ্রমণ করি নাই। তুমি চিন্তা হ্যাঁ, করো কোন সেটাই তো দেশ কথা। ভ্রমণ করি নাই। পাসপোর্টে আমার কোন সিল নাই যে কোন দেশ ভ্রমণ করছি। সেখানের মধ্যে আমাকে ভারতীয় এজেন্ট বানায় দিচ্ছে র এজেন্ট। তাহলে চিন্তা করেন। মানে যারে তারে মানে ন্যায়ের পক্ষে কথা বললেই ভারতের এজেন্ট। তাহলে যদি মানে ন্যায়ের সবচেয়ে পক্ষে বড় কথা কথা হচ্ছে আমি বলা স্পষ্টবাদী তো সরাসরি কথা বলতে পছন্দ করি, মুখের উপর কথা বলতে পছন্দ করি যে কারণে আমার শত্রুটা বেশি। বুঝছো? এইজন্য আমার পিছনে লাগছে। বুঝতে পারছি। তো দিন শেষে আপনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন। যেহেতু চট্টগ্রামে আপনি এখনো পর্যন্ত আছেন। অনেক মানুষ হুম। তো তাও নিজের এলাকায় নাই। আপনি তাও নিজের এলাকায় সাহস করে এখনো রয়েছেন। কিন্তু কথা হচ্ছে যেখানেই থাকেন ভালো থাকেন। যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড হয় নেক্সট ডে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, ভিডিও করে রাখবেন। আমরা সেই বিষয়টা মানে সাধারণ মানুষের কাছে ইনশাআল্লাহ, উপস্থাপন ইনশাআল্লাহ। করব। আর ফিউচারে কারা এরকম করতেছে আপনার সাথে কারণ আমি বলে রাখি আগামী ১ মাসের মধ্যেই দেখতে পাবেন দেশে একটা অভূতপূর্ণ একটা পরিবর্তন চলে আসবে। আমার ঠিক সাথে আছে? যারা করছে তাদের বিএনপির কিছু ছিল। হ্যাঁ? ওদের নাম, তারপরে জামাতের ওদের ২ জন নাম্বার ছিল। আমি বলি। ওদের নাম, ওদের নাম্বার, ওদের আইনজীবী সব নাম্বার আছে সহ আমার কাছে সব সব ডিটেইলস এবং আমি ডিটেইলস ছবি আপনি তো শুধু করে হ্যাঁ, রাখছি। আপনি ওগুলা রাখেন। এগুলাকে আইনজীবী নাম্বার ধরে এদের লাইসেন্স বাতিল করা হবে।